হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো একাদশীর দিন ঠিক কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। এছাড়াও আমি বলবো মেয়েদের যখন রজস্বলা হয় সে সময় তারা কি একাদশী করতে পারে। তাছাড়াও আমি বলবো বাড়িতে যদি কেউ মারা যায় তখন কি একাদশী করা যায়। এছাড়াও আমি বলবো একাদশীতে দিন যিনি একাদশী করেন তিনি যদি সেই একাদশীর দিন মারা যায় তবে তার কি হয় আমরা ভালো করে জেনে নিই। নমস্কার, খুব মন দিয়ে শুনবেন। একাদশীর দিন কি কি খাদ্য গ্রহণ করা যাবে আর কি কি গ্রহণ করা যাবে না তার সম্বন্ধে বিস্তারিত সবকিছু জেনে নেব আজ আমরা এই ভিডিও থেকে। এই একাদশী হলো চাঁদের তিথি, হিন্দু ধর্মের মত অনুসারে পূর্ণ তিথি হিসাবে বিবেচিত। তাহলে আমাদের যে প্রত্যেক মাসে একটা শুক্লা তিথি আসে, একটা কৃষ্ণপক্ষের তিথি আসে, এই দুটো তিথি হিন্দু ধর্মে খুব পূর্ণ তিথিভাবে আমরা সেটাকে বিবেচনা করে থাকি। তাই একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাই শুধু বয়স্করাই এই একাদশী পালন করবেন এমন নয়। মানে আমরা যে প্রত্যেক পরিবারের অনেক মানুষ সদস্য থাকে, আমরা কিন্তু দেখি খালি বয়স্করাই এই একাদশী পালন করে। আমরা কিন্তু বাচ্চা সন্তান বা এদেরকে একাদশী পালন করে না বা আমরা দেখিও না। কিন্তু শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে সবাই একাদশী পালন করবেন। মাতা পিতার সঙ্গে সন্তানাদির এই একাদশী পালন করা উচিত। এতে নানান প্রকারের রোগ মুক্তি হয়। অর্থাৎ আমাদের যে সন্তানদের নানান রকমের রোগ আসে, এই রোগ থেকে তাদেরকে মুক্তি দিতে গেলে পরে তাদেরকেও এই একাদশী করান। কারণ এই একাদশীতে শরীরের স্বাস্থ্য ভালো হয় এবং রোগ মুক্তি হয়, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, আর সহজে কোনো রোগী শরীরে বাসা বাঁধে না এই একাদশীর জন্যে। তাই বাড়ির সবাইকে একাদশীর দিন একাদশী করা অবশ্যই করা উচিত। তাই চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আপনার সন্তানরাও যেন এই একাদশী পালন করে। শুধুমাত্র ভগবানের কথা চিন্তা করা নয়, মানে একাদশীর দিন খালি ভগবানের কথা চিন্তা করবেন তাই নয়, নিজের শরীরের রোগ মুক্তির জন্য এই একাদশী ভীষণ উপকারী। শাস্ত্র অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, আর দ্বাদশীতে আবার একাহার করিবেন। দেখুন শাস্ত্র অনুসারে কি বলেছে, 3 দিন মানে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিনকে দশমী ও দ্বাদশীতে একাহার আর একাদশীর দিন নিরাহার করতে বলেছে। যদি এতে কেউ সমর্থ না হন তবে এর পরিবর্তে আমাদের শাস্ত্রে কি বলেছে সেটাও আমরা জেনে নেব এখনই। একাদশীতে অনাহার করিবেন, মানে যারা নিরাহার না করতে পারবেন তারা একাদশীতে অনাহার করিবেন। আর যদি এতেও অসমর্থ হন তবে একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন। ফলমূল তথা এরই অনুকল্প নিয়ম বিধি মেনে আহার করিবেন। তার মানে যদি নিরাহার অনাহারও না করিতে পারেন তাহলে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করুন। এবং এর অনুকল্প কি কি আছে সেগুলো আমরা এখন জেনে নেব। আর যদি এতেও অসমর্থ হন, তার মানে পঞ্চরবি শস্য বাদ দিয়েও যদি অসমর্থ হন তাহলে তবে একাদশীতে ফলমূলের সঙ্গে কিছু সবজি আপনি গ্রহণ করিতে পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, বাদাম তেল, এগুলি গ্রহণ করা যাবে। মানে একাদশীর দিন এগুলো আপনি গ্রহণ করতে পারবেন। তবে কেমন করে এগুলি আপনি আহার করবেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ঘি দিয়ে এগুলিকে আপনি রান্নার মতন করে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আপনি সেগুলি গ্রহণ করতে পারবেন। এছাড়া দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, বেল, তরমুজ, নারকেল, পেয়ারা, শশা, মিষ্টি আলু ইত্যাদি এই সমস্ত ফল আপনি একাদশীর দিন গ্রহণ করিতে পারেন। তাহলে একাদশীর দিন কি কি একেবারেই আহার করা বর্জনীয়? এই যে পঞ্চশস্য, আমরা যে পঞ্চরবি শস্য একাদশীর দিন করা বারণ, এই যে পঞ্চশস্য এগুলি আসলে কি কি চলুন সেগুলো আমরা জেনে নিই। মানে যেগুলোকে আমাদের একাদশীতে বর্জন করতে বলা হয়েছে পঞ্চরবি শস্য, সেগুলো ভালো করে আমরা জেনে নিই। প্রথমেই ধান জাতীয় খাদ্য সবই পঞ্চরবি শস্যের মধ্যে পড়ছে। যেমন অন্ন, মুড়ি, চিড়ে, সুজি, খই, পায়েস, খিচুড়ি, চালের গুঁড়া দিয়ে বানানো পিঠে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বর্জনীয়। এরপর হলো গম জাতীয় খাদ্য বর্জন করতে বলা হয়েছে। তবে গম জাতীয় খাদ্য কি কি? যেমন আটার রুটি, ময়দা, সুজি আর যে কোনো প্রকারের বিস্কুট, এগুলো গম দিয়ে তৈরি করা হয়, এইগুলো গ্রহণ করা সম্পূর্ণ বর্জনীয়। তারপরে জব বা ভুট্টা, তাই এই ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি এগুলো একাদশীর দিন বর্জনীয়। এরপর হলো ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি,
ছোলার ডাল, অরলের ডাল, বরবটি, সিম ইত্যাদি এগুলো জবের মধ্যে পড়ছে। তা এগুলো একাদশীর দিন বর্জনীয়, মানে গ্রহণ করবেন না, সম্পূর্ণ বর্জনীয়। এরপরে সরিষা জাতীয় খাদ্য, তাহলে পঞ্চরবি শস্যের মধ্যে শেষটা কি? সরিষা। সরিষা জাতীয় খাদ্য যেমন সর্ষের তেল, তিলের তেল ইত্যাদি বর্জনীয়, মানে এগুলো একাদশীর দিন গ্রহণ করা যাবে না। তাহলে আমরা কি জানলাম? একাদশীতে পঞ্চরবি শস্য যা যা আছে এই সমস্ত বর্জনীয়। আর যদি কেউ এসবের কিছু গ্রহণ করেন তবে একাদশীর ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অনেকে রুটি, ডালিয়া, লুচি ইত্যাদি আহার ওই একাদশীর দিন গ্রহণ করে একাদশী পালন করে থাকেন, কিন্তু এতে একাদশীর ব্রত পালন হয় না, তাতে একাদশীর ফল নষ্ট হয়। ধর্মশাস্ত্র অনুসারে একাদশী করলে শুধু নিজের পাপ মোচন বা পুণ্য হয় না, এর সঙ্গে যিনি একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে করে থাকেন তার মাতা পিতার যে নরকে যন্ত্রণা ভোগ করে, সে মাতা পিতা নরক থেকে উদ্ধার পায়। মানে যিনি একাদশী করেন তার মাতা পিতা যদি নরকে যন্ত্রণা পেতে থাকেন, সেখান থেকে আপনার একাদশীর ফলে তারা উদ্ধার পায়, আর তারা তাদের পাপ থেকে মুক্তি পায়। মন দিয়ে শুনুন সনাতনী ভাই বোনেরা, একাদশীর দিন অন্ন ভোজন করলে যেমন নিজের পাপ হয়, তেমনি একাদশীর দিন অন্য কারোর জন্য অন্ন রন্ধন কিংবা অন্য কারোকে অন্ন ভোজন করালো সেই নরকগামী হয়। অর্থাৎ একাদশীর দিন অন্ন গ্রহণ করা যাবে না, কাউকে অন্ন দেয়া যাবে না, এবং অন্ন কারোর জন্য রান্না করাও যাবে না এই একাদশীর দিন। অর্থাৎ একাদশীর দিন আপনি নিজে খুবই নিষ্ঠার সঙ্গে তা পালন করলেন, কিন্তু বাড়ির অন্য কোনো ব্যক্তির জন্য রান্না করলেন কিংবা অন্য কাউকে অন্ন ভোজন করালেন, মানে যিনি একাদশী পালন করছেন না তার জন্য অন্ন রন্ধন করলে সেই একাদশীর পূর্ণতা পায় না। মানে সেই একাদশী আপনার হলো না। আপনি একাদশী করলেন, অন্যের জন্য রান্না করলেন, তাহলে আপনার সেই একাদশী পূর্ণতা হলো না, মানে একাদশীটা আপনার নষ্ট হয়ে গেল, আর তাতে দুজনেই নরকগামী হয়। তাহলে আমাদের সকলের একাদশী পালন করা কর্তব্য। আর পারণ কি করে করতে হবে? মানে প্রত্যেক একাদশীতে পারণের নিয়মবিধি দেয়া থাকে, সেই অনুসারে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ ওই সময়ের মধ্যে গ্রহণ করতে হবে, আর সেটা দিয়েই পালন করতে হবে। আর যদি সঠিক সময়ে পালন না করা হয় তবে একাদশীর ফল পাওয়া যায় না। একাদশী মানে শুধু উপবাস তাই নয়, প্রত্যেক একাদশীতে ভগবানের নাম স্মরণ, ভজন, কীর্তন কিংবা গীতা পাঠ করতে হয়। এইভাবেই একাদশীর দিন যাপন করতে হয়। এই একাদশীর দিন বাইরের কোনো রকম কোনো মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া যাবে না। তবে যদি ঘরে বসে ছানা দিয়ে মিষ্টি তৈরি, আপনি নিজের ঘরে নিজে ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন, তবে ভগবানকে তা নিবেদন করে আপনি সেটা গ্রহণ করতে পারেন, এতে কোনো বাধা নেই। আর একাদশীতে কি কি সবজি খাওয়া যাবে চলুন আমরা সেগুলো জেনে নিই। যেমন গোল আলু খাওয়া যাবে, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কাঁচা কলা ইত্যাদি এইসব ঘি অথবা বাদাম তেল দিয়ে তৈরি করে রান্না করে সেগুলো গ্রহণ করা যাবে। কিন্তু খেয়াল রাখবেন সাধারণ লবণ মোটেই ব্যবহার করবেন না, তবে আপনি সন্দক লবণ, গোলমরিচ, গোটা জিরে, আদা, নারকেল আপনি ব্যবহার করতে পারেন। এর বাইরে কোনো মশলা কিন্তু ব্যবহার করবেন না। আবার অনেকে ভাবে সাবু কোনো পঞ্চরবি শস্য নয় তো, তাহলে বলি শুধু সাবু কোনো পঞ্চরবি শস্যের মধ্যে পড়েই না। সাবু একরকম গাছের কাণ্ড, সেই নরম কাণ্ড থেকে সাবু তৈরি করা হয়, যা অনেকটা পাম গাছের মতনই। তাই সাবু একাদশীর দিন খাওয়া যাবে। কিন্তু কি শুধু পঞ্চরবি শস্যই খাওয়া যায় না, নাকি আরও কিছু আছে যা ওই একাদশীর দিন খাওয়া যায় না? যেমন কোনো রকম কোনো নেশা জাতীয় দ্রব্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, গুড়াক্ষু, নস্যি, কোনো রকম কোনো কিছু একাদশীর দিন কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। এছাড়া মাছ, মাংস, পেঁয়াজ, রসুন তো আছেই। এমনকি স্বামী স্ত্রী যারা, তারা কিন্তু দশমী, একাদশী এবং দ্বাদশীর দিন কোনো রকম কোনো সহবাস করবেন না। বোঝা গেল, যারা স্বামী স্ত্রী সেই একাদশীর দিন, দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন স্বামী স্ত্রী একসঙ্গে না শোয়াই ভালো, শয়ন না করিলেই ভালো। আর যদি একসঙ্গে শয়ন করেন তবে কোনো রকম কোনো সহবাস করিবেন না এই 3 দিন। অনেকের মনে প্রশ্ন থাকে যে মাসিক চলাকালীন কি একাদশী করা যাবে? অর্থাৎ মেয়েদের প্রত্যেক মাসে মাসিক হয়েই থাকে, আর এই মাসিক চলাকালীন যদি একাদশী তার মধ্যে পড়ে যায় তাহলে কি সেই স্ত্রী লোক কি একাদশী করতে পারবে? চলুন সেটা আমরা ভালো করে জেনে নিই। শাস্ত্র অনুযায়ী মেয়েরা
রজস্বলা হলো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল মেয়েরা যদি রজস্বলা থাকে অসুবিধা নাই, সে এই একাদশীর ব্রত পালন করতে পারবে, কিন্তু শুধু ভগবানের কোনো সে কার্য করবে না। মানে রজস্বলা থাকাকালীন যদি একাদশী পড়ে, তাহলে একাদশীতে নিয়মবিধি যা যা আছে সব পালন করবে, খালি ভগবানের ঘরে ঢুকবে না বা ভগবানের কোনো কার্য সে করবে না। আর যা যা নিয়মবিধি আছে তা সে পালন করবে, তাতেও সে পূর্ণ একাদশীর ফল লাভ করতে পারবে। আবার অনেকের প্রশ্ন, একাদশীর দিন কি বাদাম খাওয়া যায়? এটা কি পঞ্চরবি শস্য? এটা পঞ্চরবি শস্য নয়। বাদাম আপনি একাদশীর দিন খেতে পারবেন। এছাড়া দুধ, কলা, আপেল, আনারস, আম, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, লেবুর শরবত আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারবেন। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীতে মৃত্যু হলে কি হয়? খুব মন দিয়ে শুনবেন, এখানে খুব ভালো কথা। এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন মৃত্যু হলে কি হয়। একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু হয়, তবে সেটা কোনো অশুভ হয়ই না। দেখুন, মৃত্যু মানে আমরা অশুভ ধরে থাকি, কিন্তু এখানে বলা হচ্ছে একাদশীর দিন যদি কারো মৃত্যু হয় সেটাকে অশুভ ধরাই হয় না, বরং সে স্বর্গ নয়, সে সোজা বৈকুণ্ঠ ধামে চলে যায়। অর্থাৎ একাদশীর দিন মারা গেলে বাড়িতে কোনো অশুভ হয় না, সেটা বরং ভালো, বরং স্বর্গ থেকে আরও উচ্চ বৈকুণ্ঠ ধামে সে স্থান পায়। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন কি ঔষধ খাওয়া যায়? মানে ঔষধের মধ্যে যে পঞ্চরবি শস্য থাকতে পারে, অনেক রকম জীবজন্তুর চবড়ি থাকতে পারে ওষুধের মধ্যে। তো এটাও একটা প্রশ্ন যে একাদশীর দিন কি ঔষধ সেবন করা যায়? শুধু একাদশীতেই নয়, দেখুন শাস্ত্রে কি বলছে, শুধু একাদশী নয়, যদি জন্মাষ্টমী কিংবা যে কোনো উপবাসে ওষুধ সেবন করলে তাতে উপবাস ভঙ্গ হয় না। অর্থাৎ একাদশীতে আপনি ওষুধ সেবন করতে পারবেন, জন্মাষ্টমীতে ওষুধ সেবন করতে পারবেন, এবং যে কোনো উপবাসে, মানে যে কোনো উপবাসে আপনি করুন, তাতে যদি ওষুধে আপনার শরীরের সুস্থতার জন্য আপনার ওষুধ খেতে হয়, তাহলে সেই ওষুধ খাওয়া যাবে, গ্রহণ করা যাবে, তাতে আপনার একাদশী বা উপবাস ভঙ্গ হবে না। অর্থাৎ একাদশীতে ওষুধ সেবন করলেও একাদশীর ফল নষ্ট হয় না। এগুলি সবই হরিভক্ত বিলাস, জৈব ধর্মগ্রন্থ বা মহাভারত শাস্ত্রে উত্তরাখণ্ডে এসব সব উল্লেখ আছে। এখানে বলা আছে 8টি বস্তু গ্রহণ করা বা সেবন করলে একাদশীর ফল নষ্ট হয় না। সেই 8টা বস্তু কি কি চলুন আমরা জেনে নিই। যেমন জল জাতীয় যত কিছু আছে তা আপনি গ্রহণ করতে পারবেন। মূল জাতীয়, মূল অর্থাৎ গাছের যে কোনো মূল জাতীয় খাদ্য আপনি গ্রহণ করতে পারবেন। ফল জাতীয় খাদ্য সমস্ত গ্রহণ করতে পারবেন। দুধ গ্রহণ করতে পারবেন, ঘিতো গ্রহণ করতে পারবেন। ব্রাহ্মণ কাম্য, মানে ব্রাহ্মণরা যেগুলো কাম্য করবে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। এবং গুরুদেবের বচন, অর্থাৎ গুরুদেব যেগুলো আপনাকে গ্রহণ করতে পারবে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন না। গুরুদেবের বচন মানে গুরুদেব যদি বলে এটা খেতে পারবে, তবে তুমি সেটা খেতে পারবে, তাতে একাদশীর ফল নষ্ট হয় না। তাই বলেছে গুরুদেবের বচন ও ঔষধ। তাহলে এখানে ঔষধের কথা বলা উল্লেখ করা রয়েছে। এই ঔষধের জন্যই আমি এটা আপনাদেরকে বললাম, কারণ ঔষধের মধ্যে অনেক কিছু থাকতে পারে, পঞ্চরবি শস্য থাকতে পারে, প্রাণীর যে কোনো কিছু চবড়ি জাতীয় জিনিস ঔষধে থাকতে পারে। তা আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে যে ঔষধ আপনি সেবন করতে পারেন, তাতে একাদশী বা কোনো উপবাস ভঙ্গ হবে না। যদি কোনো ঔষধে পঞ্চরবি শস্য মিশ্রিত থাকে তবুও অসুবিধা নাই, তা গ্রহণ করা যাবে, কারণ ঔষধে নানা দ্রব্য থাকতেই পারে। তবে ঔষধে পঞ্চরবি শস্য গ্রহণ হয়ে গেলেও এরকম ভেবে একাদশী হলো না, এরকমই আপনারা কখনোই ভাববেন না যে আমার পঞ্চরবি শস্য সে ঔষধের সঙ্গে আমার শরীরের মধ্যে প্রবেশ করে গেল, আমার হয়তো আর একাদশী হলো না, এরকম কিন্তু ভাববেন না। কারণ শাস্ত্রে ঔষধ সেবন করা যাবে এরকম বলা হয়েছে, তাতে যাই থাক। আর সেটা ওষুধ হিসাবেই গ্রহণ করছেন, কোনো রবি শস্য ভেবে গ্রহণ করছেন না। তাই ওষুধ যা দিয়ে হোক, মানে যা দিয়েই সেটা তৈরি করা হোক, তা সেটা ঔষধেই, তাই একাদশী ভঙ্গ হয় না। সনাতন হিন্দু ধর্মে এই একাদশী যুগ যুগান্ত ধরে পালিত হয়ে আসছে। এই একাদশী মাসে দুবার পালিত হয়, একটি শুক্লাপক্ষে একাদশী আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। আর আপনি একাদশী করুন এবং অন্যকেও এই একাদশীর ব্রত করার জন্য উৎসাহ দিন, এবং একাদশীতে যা যা হয় সেসব তাকে বলে, যারা একাদশী করে না তাদেরকে উৎসাহ দিন এবং এই একাদশী তাদেরকে করানোর চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।